আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ফারহানা আলম। নিউজ টিভি থেকে আমরা দুজনেই আছি, এমডি এবং সিইও। তো বাংলাদেশের সমস্যা নিয়ে আমরা কিছু কথা বলবো। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার নতুন সমস্যা পড়েছে, সমস্যাটা তারা নিজেরাই সৃষ্টি করেছেন। তাহলে জামাত ইসলাম মনে করে এবং শিবির মনে করে তারাই সবচেয়ে সৎ আওয়ামী লীগ, দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের জনগণ পছন্দ করে না। কাজে জামাত চেষ্টা করতেছে এবং শিবির চেষ্টা করছে মিশর স্টাইলের একটা রেগুলেশন করবে, করে আওয়ামী লীগ সরকারকে অর্থ করবে। তাহলে এখানে জামাত মনে করছে তারাই একমাত্র সৎ আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত। তা আমি এখানে আহ্বান করছি আওয়ামী লীগের কর্মীদের, যে বঙ্গবন্ধু এত চেষ্টা করে এটা সেকুলার রাষ্ট্র সৃষ্টি করলো, মুক্তিযুদ্ধ করলো, সেটা যদি সত্যিকারই জামাত টেক ওভার করে ফেলে আওয়ামী লীগের দুর্নীতির কারণে, তাহলে দুঃখজনক একটা অবস্থা হবে। আচ্ছা, তবে আমার একটু যেমন জামাত যে প্ল্যান করেছে মর্সির মতো একটা আন্দোলন করবে, সেটা সম্ভব হবে না। তার কারণ আমরা একটা পরিসংখ্যানে দেখেছি জামাতকে মাত্র 6% বা তার নিচে জনগণ সাপোর্ট করে। তা 6% নিয়ে এত বড় আন্দোলনে নামার দুঃসাহস আমি মনে করি তাদের হওয়া উচিত না। আর যদি হয়ও তাহলে এটার রেজাল্ট তো খুব ভালো হবে না। আর তাছাড়া আজকে যে আপনি বলছেন যে মুজিবুর রহমান যে আমাদের একটা ধর্মনিরপেক্ষ দেশ সৃষ্টি করার চেষ্টা করেছে, এর পক্ষে বাংলাদেশের 99% লোক এর সপক্ষে ছিল। কাজেই আজকে যদি ধর্মনিরপেক্ষতার বদলে অন্য কিছু বাংলাদেশে চালু করার চেষ্টা করা হয়, যেমন ধর্মভিত্তিক রাষ্ট্র, বাংলাদেশকে যদি আবার ইসলামিক ভিত্তিক পাকিস্তান যেমন করেছিল, এটা খুব একটা টিকবে না, এটা তুঙ্গে উড়ে যাবে। রবি ভাই, টিকার কথা তো পরের কথা। এখন আমার ধারণা যে এইখানে এই আওয়ামী লীগের কর্মীদের একটা বিশেষ ভূমিকা থাকা উচিত। কর্মীদের বিদ্রোহ করা উচিত এই সমস্ত করাপ্ট, অকর্মণ্য, অপদার্থ নেতৃত্বের বিরুদ্ধে। কারণ বঙ্গবন্ধু কিন্তু সঠিকভাবে একটা সুন্দর দেশ সৃষ্টি করেছিলেন। আজকে শুধু তাদের করাপশন এবং ছাত্রদের যে বিশৃঙ্খলা, ছাত্রদের যে মস্তানি, এই সমস্ত কারণে আজকে সেই বঙ্গবন্ধুর প্রচেষ্টা আওয়ামী লীগের দুর্নাম হচ্ছে, দেশ জাহান্নামের দিকে যাচ্ছে। অতএব আমি আহ্বান করব আওয়ামী লীগের কর্মীদের, আপনারা দয়া করে আপনার নেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করে সৎ নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা করেন। এটা হলো ছাত্র আওয়ামী লীগের কর্মী এবং ছাত্রলীগের ছাত্র সংগঠন বিদ্রোহ করার জন্য তাদের অবদার্থ দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। এটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি, এখানে দ্বিমত হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে, যে আমি কিছুক্ষণ আগে আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম আর কি, যে আমাদের নিয়তটাই আসলে খারাপ। আমরা দেশের ভালো করবো কি করে, আমার ইচ্ছাই হচ্ছে খারাপ করা, লুণ্ঠন করা। এখন আওয়ামী লীগ বলেন, আমি বিএনপির আসছি, দাঁড়ান আমাকে বলতে দেন, যে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আমরা এটাকে দেখছি পালা বদলের একটা খেলা, একটা নাটক চলছে। এবং তারা যখনই ক্ষমতায় আসছে জনগণকে বলে আসছে যে এবার কিন্তু আমরা বাংলাকে সোনার বাংলা করব। তারপরে দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায় যখন অধিষ্ঠিত হচ্ছে তারা সোনা লুণ্ঠন করে বিদেশে পাচার করছে। এটি হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে এই জামাতে ইসলাম যে শিবির চেষ্টা করছে মিশর টেলিস্টা আন্দোলন করার জন্য। জামাতে ইসলাম সৌদি আরবের সঙ্গে সংযোগ সৃষ্টি করেছে, বিশ্বের সাথে করেছে, আমেরিকার সাথে সৃষ্টি করেছে। আমেরিকা একটু গ্রিন সিগন্যাল দিয়েছে এই কারণে আমেরিকা মনে করে জামাত ইসলাম একটা পার্টি না, সন্ত্রাসী পার্টি না, কারণ তারা কনস্টিটিউশন মেনে ওই দেশে রাজনীতি করছে। এই যে ঘটনাগুলো, আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগ কমিটি উচিত ছিল আমেরিকা ও বিশ্বকে বোঝানো যে জামাত ইসলাম শুধু যে সংগঠন মেনে চলে তাই না, তারা দেশের ভিতরে যে আজকে যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে সেটাও তো আমাদের আজকে সোচ্চার হওয়া উচিত। কিন্তু তারা লুটপাটেই ব্যস্ত, তারা অন্যদিকে তাদের সময় নেই, এসব করার সময় নেই। এখন আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এটা পালা বদল চলছে। আর জামাত পার্টি যদি নিষিদ্ধ না হয়, তাহলে এই গণতান্ত্রিক যে ধারা, এখানে তারা জনগণের সামনে কথা বলতেই পারে এবং বলা উচিত, কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা যদি জনগণকে বোঝাতে পারে, দ্যাটস ফাইন, এটা কোনো অসুবিধা নেই। যেমন আমাদের দেশে
কমিউনিস্ট পার্টিও আছে, তারা জনগণকে বুঝিয়ে খুব একটা লাভ হয় না দেখে যে তারা খুব একটা ক্ষমতায় যেতে পারে না। তা আজকে যে ইউনাইটেড স্টেটস বা অন্যান্য দেশ যেহেতু গণতন্ত্রের পক্ষে, কাজেই কেউ যদি কোনো কথা বলতে চায় বা কোনো ধারা চালু করতে চায় এবং সেটা যদি জনগণ গ্রহণ করে, তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য। আমি মনে করি না যে এটা কোনো অন্যায়। এখন প্রশ্ন যে, আর আপনি বলছেন আওয়ামী লীগের কি করা উচিত, সেটা কি জামাতকে ঠেকাবার জন্য না, দেশ শাসন করার জন্য যে পদ্ধতিগুলি করার কথা ছিল তারা কিছুই করেনি। এবং আওয়ামী লীগ কর্মী বা নেতৃত্ব সবসময় পার্টিগুলো আজকে জাস্ট কি বলবো, ডাকাত দল, পার্টি দল আর বলা যায়। একই ঘটনা বিএনপির ক্ষেত্রে ঘটে। বিএনপি ক্ষমতায় আসছে, ইন্টারেস্টিং নিউজ আছে, সেটা দেখেন। বিএনপি ভারতে গিয়েছে, খালেদা জিয়া মনে করছে আওয়ামী লীগকে খুব ভালোবাসে, উনি সেই ভালোবাসাটা নিতে চান। এবং ভারতও মনে করছে আওয়ামী লীগ এত দুর্নীতিগ্রস্ত এবং তাদের ছাত্র সংগ্রাম এত অপদার্থ, কাজেই বিএনপির সাথে যদি আঘাত করা যায় তাহলে অ্যাটলিস্ট জামাতকে ঠেকানো যায়। এটা ভারতের স্ট্যান্ড। ভারত মনে করতেছে যে তাহলে এই ক্ষমতায় আসলে তাদের কোনো আপত্তি নেই, এটা গ্রিন সিগন্যাল দিয়েছে। এই যে ঘটনাগুলো করেছে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত এবং বিএনপির দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিএনপির কিন্তু আওয়ামী লীগ কম দুর্নীতি করে নাই। বিএনপি যে 10 বছর আগামী ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের পূর্বে, তারা যথেষ্ট দুর্নীতি করেছে, দুর্নীতি পাহাড় করেছে, সমস্ত দেশের লুণ্ঠন করেছে। কাজেই আমি বিএনপির কর্মীদের বলবো, আপনারা সোচ্চার হন, আপনারা দেশেরই সন্তান। আওয়ামী লীগের যেমন দেশের সন্তান, আপনারাও দেশের সন্তান, আপনারা মুক্তিযুদ্ধের সাথে ছিলেন। আবারও আপনাকে আমি বাধা দিচ্ছি, তার কারণ আপনি কাকে ধর্মের বাণী শোনাচ্ছেন? বিএনপির কর্মীদের বলছে আপনারা বিদ্রোহ করেন, আপনাদের নেতৃত্বের বিরুদ্ধে। কর্মীদেরকে বলে লাভ হবে না, কর্মীরা হচ্ছে পয়সা খায়। আচ্ছা, কাদের বলবেন? আপনি জনগণকে বলেন সোচ্চার হতে। আপনি চোরকে কি ধর্মের কাহিনী শোনাবেন নাকি? আপনি তো ধর্মের কাহিনী কতদিন শোনাবেন? সমস্যাটা যেটা হয়েছে, বাংলাদেশের 1 লক্ষ লোক বিএনপিকে সমর্থন করে, 1 লক্ষ লোক আওয়ামীকে সমর্থন করে। এই যে ব্যাপক লোক সবই কি চোর আপনি মনে করেন? এখন এই যে 1 লক্ষ লোক যে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, ফর এক্সাম্পল, এখন আর কি, তো তাদের বেতন দেওয়া বা ভাতা দেওয়ার কোনো পদ্ধতি আছে? নেই। তারা কিভাবে পয়সাটা পায়? খুব সহজ, ওদের বলা আছে যে তোদের বেতন নাই আর তোরা কি করবি সেটা আমরা হিসাব করবো না, তোদের বেতন তোরা তুলে নিয়ে আসছে। তো ওরা চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, লুট, দরাজ এবং নানা রকম অসামাজিক কাজে লিপ্ত, এবং সেটা সরকার তাদেরকে সাহায্য করে। তার কারণ পুলিশকে বলা আছে যে আওয়ামী লীগের যদি লেভা চলা কোনো লোক যদি করে তাহলে তাদের ধরা যাবে না। তার কারণ তারা যে এই যে ভোটগুলো জোগাড় করে, এত কিছু করে, মানে পার্টির জন্য কাজ করে, তাদের পুরস্কার হচ্ছে এইটাই। না, সেখানে আমার কথা হলো, কর্মীরা যদি সতর্ক হতো, সচেতন হয়, তাহলে অন্যায় কাজে তাদের সাহায্য করবে না। এটাই আমার বক্তব্য। কর্মী, আমি তো মনে করি যে বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী তাদের 5% ভালো আছে কিনা সন্দেহ। আপনি বোধহয় ইদানি ওই ট্রান্সপারেন্সি বাংলাদেশের একটা পরিসংখ্যান দেখেছেন, সেখানে লেখা আছে এবং সেটা নিয়ে নানা ধরনের তারা উত্তপ্ত আর কি, মানে চোখ সাহেবদের বিরক্ত হবেনি, কারণ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তো অসুবিধাই। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 300 জন যে এমপি বা কি বলে সংসদ মেম্বার আছে, তাদের শতকরা 97% হচ্ছে চুরি, ডাকাতি, রেপ, রাহাজানি, ছিনতাই, লুণ্ঠন, ভূমি লুণ্ঠন, এইসবে ব্যস্ত। তাদের যদি হিসাব করেন, মাত্র 9 জন লোক বাংলাদেশে হচ্ছে, এই 300 জন এমপির মধ্যে মাত্র 9 জন লোক হচ্ছে সৎ, আর সবই অসৎ। মানে সেটা আবার একটা লিমিট আছে। এখন যত দিন যাচ্ছে তত এই যে এই লিমিটটা আকাশের দিকে যাচ্ছে। এইখানে মিস্টার রফিক, এইখানে সমস্যাটা হলো কি, জনগণ তো ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে। তো জনগণ যাকে তাকে ভোট দেবে বা হতে পারে। ধরেন আজকে জামাত ইসলামের ছাত্রদের একটা জিনিস কিন্তু তারা কিন্তু সব চুরিদারি করে না, বা কম করলেও, বা জনগণ জানে না যে তারা চুরি করে। হঠাৎ যদি জনগণ ওই দিকে চলে যায় তাহলে আমাদের দেশটা কিন্তু চলে গেল, আমরা কিছু করার নাই, দেশটাই চলে গেল। কারণ এই কষ্টের গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জনগণ মনে করে যে জামাত ইসলাম যদি দেশ চালাবে, হ্যাঁ চালাবে, কিন্তু আমার তো কোনো আপত্তি নেই, কারণ জনগণের ম্যান্ডেট থাকতে হবে।
এবারে থামুন। ঘটনা হলো কি, পাকিস্তানের সাথে 30 বছর সংগ্রাম করে আমরা একটা সেকুলার রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র সৃষ্টি করেছিলাম। সেটা যদি আওয়ামী লীগ এবং বিএনপির অপদার্থ নেতৃত্বের কারণে ধ্বংস হয়, তাহলে আমাদের কিছু বলার আছে? আমাদের বলার থাকলেও যদি জামাত ইসলাম যদি এখন ক্ষমতায় আসে আর সেটা যদি জনগণের সাপোর্টে আসে, জনগণ অবশ্যই সাপোর্ট করবে, তাহলে নিশ্চয়ই জামাতকে এমন কিছু করতে হবে যাতে বাংলাদেশের সমগ্র জনগণের স্বার্থে এই কাজগুলো করতে। জামাতটা করে বিশ্বে কোনো মুসলিমরা এখন যদি তারা মারে পিটা, এখন যদি না করে তাহলে তারা আবার ক্ষমতা থেকে বিচ্যুত হবে। বিএনপির প্রধান খালেদা জিয়া, ইনফরমেশনগুলো আগে দেন তারপরে কথা বলবো। খালেদা জিয়া তার কর্মীদের বলেছে, তোমরা এমন কিছু করবা না যাতে উত্তক্ত করবো না জনগণকে, কারণ আমরা ক্ষমতায় গেছি, আওয়ামী লীগ ফেল করছে। এই যে নিশ্চিত এবং ভারতের সমর্থন তাদের সপক্ষে তারা নিয়ে আসতে পেরেছে, এটা হলো তাদের কর্মীদের বলেছে। মিথ্যা কথা না সত্য কথা জানি না। তো ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা হলো যে পার্টি দেশ স্বাধীন করেছে, যে পার্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর পার্টি, সেই পার্টির কর্মীদের বিদ্রোহ না করলে আপনি পার্টিতে একটু থাকছে না। সেটার জন্য তো জনগণ দায়ী না, সেটা পার্টি যদি বাংলা নিউজ টিভি আহ্বান করছে, প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের আবার আহ্বান করছে, আপনারা সমাজ আছে সচেতন হন, আপনারা বিদ্রোহ করেন এই করাপ্ট নেতৃত্বের বিরুদ্ধে। বিদ্রোহ করে সব কিছু লোক আছে, কিছু লোক নিশ্চয়ই থাকবে, 150 মিলিয়নের মধ্যে কিছু সৎ লোক আমরা পাবো না, সৎ লোক নিয়ে এসে দেশ শাসনের জন্য দাঁড় করান, তাদের নিয়োগ করেন, প্রত্যাখ্যান করেন এই সমস্ত করাপ্ট নেতৃত্বে। বলেন না? আমি কুদ্দুস ভাইয়ের বিরুদ্ধে, এবং এটার কোনো মানেই হলো না কুদ্দুস ভাইয়ের কথা যে উনি আবার ধর্মের কাহিনী শোনাচ্ছেন। কাকে? যাদের কোনো ধর্ম নেই। তো আমি আওয়ামী লীগের নেত্রী বা কর্মী, একই, আমার কাছে একই। জনগণ যদি সোচ্চার না হয় তাহলে এ দেশ টিকবে না। কাজেই আজকে যে পালা বদলের যে রাজনীতি, আজকে যে কি বলবো, বিএনপি যে খুব নিশ্চিত তো হবেই, কারণ আমাদের জনগণ তো সেই পরিমাণে সচেতন নয়। এখন যে কোনো একটা পার্টি খারাপ কাজ করলে আর একটা পার্টি যাতে আসুক, কিন্তু সেই যে তার চেয়ে বেশি খারাপ কাজ করবে না, সেটা আমাদের না, সে বেশি খারাপ করছে, প্রমাণ আছে। বিএনপি যে কাজগুলো করেছে, তারা আওয়ামী লীগের সাথে তারা খুব বেশি খারাপ, এবার আরো ডবল করবে। অলরেডি বিএনপির যে ইতিহাস, আবার সেই তারেক জিয়া এবার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবে। চলুন কুদ্দুস ভাই, আসেন আমরা এইটা প্রতিজ্ঞা করি যে আসুন আমরা জনগণকে সচেতন করি। ধর্মের কাহিনী যারা ধর্মবিহীন লোক তাদের শুনিয়ে না, আপনি কি মনে করেন বিএনপি আওয়ামী লীগের সব কর্মী নেই অসৎ? কিছু সৎ নাই। ওই যে বললাম 3%, বাংলাদেশে মাত্র 9টা লোক পাওয়া গেছে 300 জন এমপির মধ্যে, তার মানে খুব কম তো। আর যেভাবে চুরি চামারি কাজগুলো করলে যেভাবে পুরস্কৃত করা হচ্ছে, কাজে চোর ডাকাতের সংখ্যা বেড়ে যাচ্ছে দেশে, কারণ আপনি পুরস্কৃত করলে অবশ্যই বাড়বে। তো এখন আপনি যতই বক্তৃতা দেন, এই যে বাংলাদেশের টিভি খুললে আমরা দেখি যে শেখ হাসিনা এই ভুল করছে, তারপরে খালেদা জিয়া এই ভুল করছে। ওরা কোনো ভুল করছে না, ওরা ঠিকই করছে। ওরা জানে কিভাবে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে হবে, ও খুব ভালো করেই জানে। কাজেই আর আপনি যদি বুদ্ধিজীবী হয়ে যদি চালাকি করে ওদের কি বলেন ভুল শুধরাতে, আর জনগণকে যদি না শেখান, তাহলে আপনিও কি আপনাকেও ধরে নেব যে আপনি হয়তো জেনে শুনে অথবা না জেনে শুনে ওদের। এখানে কিছু আমি ইনফরমেশন দিতে পারলাম না আপনার জন্য। আর একটা ইনফরমেশন হচ্ছে তৃতীয় বিশ্বের গণতন্ত্র ফেল করছে। সম্প্রতি 20 বছর আগে 30টা রাষ্ট্র গণতন্ত্রের দিকে অগ্রসর হতে চাচ্ছিল, তার প্রায় সকলেই, সর্বশেষ বাংলাদেশ গণতন্ত্র ফেল করছে, কারণ এই লুটপাটের কারণে। কাজে বাংলাদেশ সেই দিকে যাচ্ছে, ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে। অলরেডি বিশ্ব বিভিন্ন দেশ থেকে বলা শুরু হচ্ছে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রটা থাকবে না, ব্যর্থ রাষ্ট্র সোমালিয়ার মতো অবস্থা হবে, মারামারি হানাহানি রাহাজানি কাটাকাটি হবে, মেয়েদের অমর্যাদা করা হবে, রেপ করা হবে। কাজে দেশ থাকছে না প্রিয় ভাই সাহেব। আর কাজে আমি আবারও বলছি রফিক সাহেবের সাথে দ্বিমত করে, আওয়ামী লীগের প্রিয় ভাইরা, আপনারা দেশ স্বাধীন করছেন, আপনারা মুক্তিযুদ্ধ করছেন, আপনারা দেশের জন্য জীবন দিয়েছেন। বিএনপির ভাইরা আপনারা দেশ স্বাধীন সঙ্গে ছিলেন, আসুন আরেকবার শেষ চেষ্টা করি আমরা কিছু নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন নেতৃত্ব, সৎ নেতৃত্ব পাই কিনা, সেই চেষ্টাটা একবার আমাকে। কুদ্দুস ভাই, আপনি তো সুবিধাবাদী বুদ্ধিজীবী, কারণ আপনি বারে বারেই ধর্মের কাহিনী শোনাচ্ছেন যাদের ধর্ম নেই। আপনি কেন জনগণের কাছে যাচ্ছেন না? ওরা কিছুই কেন আমি করবো? ধরেন আমি আওয়ামী লীগের কর্মী, আমি $1 বিলিয়ন বিদেশে
লুকিয়ে রেখেছি, এবং আমার 14 গোষ্ঠী ওখানে থাকবে, এবং 28 গোষ্ঠী 28 গোষ্ঠীর বেশি থাকতে পারবে। তা আমি কেন আপনার এই সুন্দর কথা, ফালতু, আমার কাছে ফালতু কথা এটা কেন শুনবো? আচ্ছা, পান্না খান, মোট কথা আমি মাস থেকে কেবলই আমেরিকায় আসলাম, 19 মাস বাংলাদেশ থেকে কেবলই আমেরিকায় পা দিলাম, খুব বেশি দিন হয়নি আমি এসেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে এই দুইজনের, কুদ্দুস খান এবং জানাব ডক্টর রফিক আলমের বিরোধিতা করছি। আমি ব্যাংকে গেছিলাম ইলেকট্রিক বিল দিতে, আমাকে 1 টাকা ফেরত দেয়নি। তো উনারা শুধু নেতাদেরকে ধরছেন, কর্মীদেরকে ধরছেন, আমাদেরকে ধরছেন না। আমরা সাধারণ মানুষরা, আমরা প্রত্যেকে বাংলাদেশের আমরা খারাপ। ব্যাংকের একটা ক্যাশিয়ার যদি 1 টাকা ফেরত না দেয়, তাদের ব্যালেন্স মিলে কি করে দিন শেষে? এবং আমাকে একা না, অনেককেই বলে খুচরা নাই, চলে যান, আর নাই, খুচরা নাই, 1 টাকা নাই। তো ব্যাংকে 1 টাকা নাই, এইভাবে চলে কি করে? সেটাও সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। তো এখানে আপনি তো আমার বিরোধিতা করছেন না। হ্যাঁ, আমি আমার সপক্ষে করছেন। আমি তো বলছি যে জনগণের সোচ্চার হওয়া উচিত, তো জনগণের মধ্যেই আছে। সেটাই তো বলছি যে জনগণকে আমার করতে হবে। জনগণই খারাপ হয়ে গেছে, নেতা কর্মীরা খারাপ হয়নি। আমরা খারাপ হয়েছি বলেই জনগণ, নেতা কর্মীরা খারাপ। আমাদের যখন একটা ম্যানেজার পারছে না তার ক্যাশিয়ারকে সামলাতে, কিংবা ক্যাশিয়ার চলছে না নিয়ম মতো। এখন কথা হলো যে দুনিয়াতে সবসময় এটা বহুত পুরনো কথা, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, যে একটা লোককে কতটুকু অত্যাচার করা যাবে সেটা ডিপেন্ড করে যে অত্যাচারী না, যে অত্যাচারিত হচ্ছে সে কতটুকু গ্রহণ করতে পারে। এখন বাঙালি জাতিকে ততটুকু অত্যাচার করা যাবে যতক্ষণ পর্যন্ত ওদের দেওয়ালে পিঠ না থাকবে। যখন ওরা ভাববে যে আমি তো মরেই গেছি, এবারে মেরেই মরি, এরকম একটা ধারণা যখন সৃষ্টি হবে, তখনই সমাজের চেঞ্জ হবে, তাছাড়া হবে না। আর আসেন, কুদ্দুস খানের মতো ওই যে শুধু ওই কি বলে রাজনীতিবিদদের বা যারা কর্মী, যারা নাকি লুণ্ঠনে ব্যস্ত, তাদেরকে জ্ঞান দিতে এসেন না, কারণ তারা কুদ্দুস খানের চেয়ে অনেক জ্ঞানী, এবং জেনে শুনে তোমরা এই খেলাগুলো করছো না। তারা এই কথাটাই, কুদ্দুস খানের কথাটাই বারবার এই নেতা কর্মী সবাই বলবে যে হ্যাঁ, আমরা খুব সৎভাবে কাজ করছি, আমরা খুব সৎ। এবং কুদ্দুস খান তাদের কারেকশন করার চেষ্টা করবেন। কুদ্দুস খান একবারও জনগণের কাছে যাচ্ছেন না, জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। এবং ইসলামীরা যে তোমাদের মাথায় যে কাঁঠাল ভেঙে খাচ্ছে আজকে 40 বছর, তোমরা টেরও পাচ্ছ না। এই ইসলামের নামেও যারা করছে তারাও যে খুব সৎ না, কেন আমি তো সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, সোনা ছাড়িয়া চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। কাটায় মানিক পাইল রে, কুটা কাটায় মানিক পাইল রে, অথই পানি ফেলিয়া দিল রে। সাত রাজা ধন মানিক হারাইয়া, হায় হায় সাত রাজা ধন মানিক হারাইয়া। কুটা কাটায় মন যে মানে না, সেজন মানিক চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা,
সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না উল্লুকেরও থাকে তেরে নয়ন উল্লুকেরও থাকে তেরে নয়ন না দেখে সে রবির কিরণ কি কব দুষ্কের কথা ও আমি কি কব দুষ্কের কথা সে যে ভাব জানে না সে যে ভাব জানে না সে যেন মানিক চেনে না যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সে জন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সে জন সোনা চেনে না পিঁপড়া বুঝে চিনির দাম পিঁপড়া বুঝে চিনির দাম ও বানিয়ায় চেনে সোনা মাটির প্রেমের মূল্য কে জানে হায় হায় মাটির প্রেমের মূল্য কে জানে ধরায় আছে কজনা ধরায় আছে কজনা সেজন মানিক চেনে না যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তা আমি বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেস থেকে বলছি। আমার নাম হচ্ছে ডক্টর রফিক আলম। তো তো প্রফেসর বাশার, আপনি প্রথমে বলেন যে ইতিহাসটা কেন এত ইম্পর্টেন্ট, যে আপনি ভাবেন যে এটা বাঙালিদের জানা উচিত কেন? আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে এই বইটার নাম কি আসলে? এই সেটা আমাদের সন্দ্বীপের ইতিহাস সমাজ তো আমি টিভিতে দেখাবো? জি জি, এইটা হচ্ছে বই। আচ্ছা, এখানে লেখা আছে সন্দ্বীপের ইতিহাস, সমাজ এবং সংস্কৃতি। এর লেখক হচ্ছে, লেখক সম্পাদনা করেছেন উনি, ও সম্পাদনা ডক্টর রাজীব হুমায়ুন। জি। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে তাকে চেনেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে তাকে চিনি। আচ্ছা। উনি ঢাকা ইউনিভার্সিটির ফনেটিক্সের উনি চেয়ারম্যান ছিলেন। বর্তমানে উনি অবসর জীবনযাপন করতেছে। এটার বিরুদ্ধে সন্দ্বীপটার জন্ম থেকে শুরু করি এই পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব সেক্টরগুলি মোটামুটি এখানে। এটা কত বছরের ইতিহাসের মধ্যে রয়েছে? এইটার মধ্যে কত বছর? এটা আসলে সন্দেহের যে জন্ম থেকে শুরু করি সবগুলো ওনারা মোটামুটি সিনোপসিস আছে টেনে এনে ওনারা দিয়ে বইটা যখন আপনার উনি সম্পাদন করলেন তখন পর্যন্ত ঘটনাগুলো এটা কত বছর, স্প্যানটা কত বছর? ওইটা ওইখানে বলা হয়েছে সন্দ্বীপের এখানে ঘটনা এই বইতে আছে। এটা দেখা গেছে কারো কারো মতে এই যে ভূখণ্ডটা, দ্বীপ বলতে তো আমরা চতুর্দিকে সারাউন্ডেড বাই ওয়াটার বুঝি, যে চতুর্দিকে পানি থাকে, মাঝখানে যে ভূখণ্ডটা এটাকে দ্বীপ বলা হয়। তো এই দ্বীপটার ইতিহাস অনেকের মতে এখানে তথ্যের মধ্যে দেখা যাচ্ছে কারো কারো মতে 2 লক্ষ বছরের থেকে 1 কোটি বছর আগে এটা ফর্ম হয়েছে। কিন্তু সব মিলে ওনারা কনক্লুশনে পৌঁছছেন যে মিনিমাম এটা যখন হাই হয়ে গেল, মানুষের বসবাসের যোগ্য হয়ে গেল, তখন এটার বয়স প্রায় 3000 বছর আগের। আচ্ছা, তখন কি আপনাদের ধারণা আছে তখন কোন জাত, সেই জাতিকে কি বলতো?
বলা হতো তখন? যারা এখানে প্রথমে গেলেন না, প্রথম বসবাস করার এই যে না, প্রথম বসবাস অনেকের দেখলাম। ধারণা প্রায় 1200 বছর আগে এখানে মানুষের বসবাস শুরু হয়। আচ্ছা। দ্বীপটার ফরমেশন হয়েছে ধরেন অনেক অনেক বছর আগে, কিন্তু মানুষের বসবাসের যে সময়টা সেটা ওনারা গবেষণার মাধ্যমে বের করেছেন ইতিহাসের তথ্য থেকে যে 1200 বছর আগে। আচ্ছা, তখন দ্বীপে যে জাতি বসবাস করতো সেই জাতির নাম কি? আসলে এখানে একেবারে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কথা এখানে উল্লেখ করা হয়নি। এখানে ধরেন আমাদের যে আমরা যে পরবর্তীকালে যেটা দেখেছি, কিছু লোক গেছে চিটাং থেকে, কিছু গেছেন নোয়াখালীর থেকে, কিছু গেছেন বরিশাল থেকে, কিছু গেছেন এমনকি কুমিল্লার থেকেও। আচ্ছা, তো পরবর্তীকালে সাধারণত দেখা গেছে যে চিটাংয়ের লোক একটু বেশি ছিলেন, এবং ওই যে আপনি বরিশাল, তারপর ওই দিক থেকে কুমিল্লা, নোয়াখালী ওদের সঙ্গে তুলনামূলকভাবে কম ছিল। এখন আসলে এটা নেক্সট হইতে হইতে জেনারেশন বেরতে বেরতে এটা আর ওরকম নির্দিষ্ট কোনো কিছু না, আমরা ওই সন্দ্বীপের লোক হিসেবে আমরা পরিচিত। আচ্ছা, বুঝতে পারছি। আর এটার মধ্যে দেখা যাচ্ছে ইতিহাসের মধ্যে আছে বারোয়ালিয়া বলতে একটা শব্দ আছে, বিশেষ করে চিটাংয়ের ইতিহাসে এটা ব্যবহার হয় যে ওনারা এই দেশে ধর্ম প্রচার করার জন্য এরা সেই মধ্য এশিয়ার থেকে বিশেষ করে আরব দেশ থেকে ওনারা আসছিলেন। আসার পথে যখন নামাজের সময় হয়ে গেল, তখনকার দিনে তো সাধারণত এই সমস্ত আজকে যে যান্ত্রিক যুগ, যে স্টিমার, এগুলি ছিল না। ছালের নৌকার সাহায্যে সারা দুনিয়া তখন ব্যবসা বাণিজ্য লোকজন আসা যাওয়া করতো। আসতে যখন ওনার ইতিহাসে দেখা যায় যখন নামাজের সময় গেল, তখন ওনারা এই জায়গাটা দেখতে পেলেন, এইখানে ওনারা অবতরণ করেছেন, এখন ওইখানে নামাজ পড়েছেন, এবং কিছুদিন থেকে ওনারা পরবর্তীকালে চিটাং চলে গেছেন। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে? মন কেন এত কথা বলে? মনকে আমার যতই আমি চাই যে বোঝাইতে, মন আমার চাই যে রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যতই আমি চাই যে বোঝাইতে, মন আমার চাই যে রঙের ঘোড়া দৌড়াইতে। ও মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন মন রে, মন। এবার বিদায়ের পালা। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মায়া আলম, বাংলা নিউজ।